বিশ্বাস করুন, বিশ্বাস করো বাবু, জীবনে আমি অনেক মরা পুড়িয়েছি। তবে ওই মরা পুড়িয়ে যে আমি যে কি ভুল করেছি আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। ও মরা, মরা আমার আজও পিছু করে, মরা আমার আজও পিছন ছাড়েনি। বললাম, মরা পেছন ছাড়েনি মানে? এ আবার কি কথা? হ্যাঁ বাবু, হ্যাঁ, ছাড়েনি। ও আজও পেছন ছাড়েনি আমার। ও আমার বউ রেখে এসে, ও আমার ছেলে রেখে এসে, এবার আমার পালা। নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন প্রেত জনি। আজ আপনাদের জন্য আরও একটি নতুন গল্প। ঘটনা পাঠে ও অন্যান্য চরিত্রে আমি রাজ এবং সহযোগিতায় রুদ্র, গ্রাফিক্সে রোহান। শুরু হচ্ছে আজকের এপিসোড, ধীরু ডোমের শেষ রাত্রি। গত কিছুদিন ধরেই আমি তারাপীঠে আছি। জগন্নাথ দা কিছুদিন আগেই কল করে আমাকে জানিয়েছে ওনার আরেকটা নতুন তবে অন্যরকম একটা গল্প দরকার। আমার লেখা পরপর দুটি গল্পই ওনার ইউটিউব চ্যানেলে একদম ফাটিয়ে চলেছে। তা সেইগুলো অবশ্য একটু মডার্নিস্টিক এবং একঘেয়েমি গল্পের মতন। তা এই দুটি একমাত্র আমারই মনে হয়েছে। জগন্নাথদার মুখে যতদূর শুনেছি, মানুষ আমার আগের দুটি গল্পকে দারুণভাবে ভালোবাসা দিয়েছে। আমি কোনো লেখক টেখক নই, তবে লেখালেখিটা আমার নেশা বললেই চলে। তবে এইবারে জগন্নাথদার একটু অন্যরকম গল্প বলাতে সত্যিই একটু কেঁপে উঠেছি। ও হ্যাঁ, তারাপীঠে আসার কারণটা আপনাদেরকে তো বলাই হলো না। প্রথমত, আজ কৌশিক অমাবস্যা। এই অমাবস্যায় রাত জেগে তান্ত্রিকরা যে তন্ত্র সাধনা চালায় তা নিয়ে আমার একটু কৌতূহল আছে বটে। সেটা দেখার জন্যই কলকাতা থেকে এখানে ছুটে আসা। আর দ্বিতীয়ত, যদি এই তাগিদেই নতুন অন্যরকম গল্প পেয়ে যাই, তবে ক্ষতি কোথায়? কাল সকালে তারাপীঠে পৌঁছানোর পর মায়ের কাছে পুজো দিয়ে সেই যে শ্মশানে ঘুরপাক খাওয়া শুরু করেছি, সেই ঘুরপাক আমি এখনো খেয়ে যাচ্ছি। না না, মাঝে হোটেলে গিয়েছিলাম, তা শুধুমাত্র ঘুমানোর জন্যই। আজ সকাল থেকে এদিক ওদিক ঘুরে আবারও ফিরেছি শ্মশানে। এই শ্মশান, তান্ত্রিক, তন্ত্র সাধনার প্রতি আমার এক অন্যরকম টান আছে। এসব নিয়ে পড়াশোনাও যে কম করেছি তা নয়, তবে এইসব নিয়ে কৌতূহল যেন আমার কোনো কালই কম ছিল না। না না, এইসব নিয়ে আমার কৌতূহল থাকলেও প্র্যাকটিক্যালি এইসব তন্ত্র সাধনা নিয়ে আমি কোনোদিন নাড়াচাড়া করে দেখিনি, আর আশা করছি ভবিষ্যতেও করব না। এইসব দিকে আমি একটু হলেও ভীতু, তা ওই কৌতূহলটা পড়াশোনা অবধি রেখে দিয়েছি। মন্দির চত্বরটা একবার পাক খেয়ে হাঁটতে হাঁটতে এসে বসলাম শ্মশানের গা ঘেঁষে একখানা চায়ের দোকানে। দোকানের চা বলে ফোনটা সবেমাত্র খুলেছি, ঠিক সেই মুহূর্তে দেখলাম একজন মাঝবয়সী খানিক পাগলাটে লোক আমার সামনে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে কিছুটা দূরে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। তবে অদ্ভুত ব্যাপারটা লাগলো এখানেই, আশেপাশে দিয়ে দেখলো অনেকেই, তবে ওনাকে কেউ তুলতে এলো না। আমার কেন জানি না লোকটাকে দেখে খানিক মায়া হলো। ছুটে গেলাম লোকটার কাছে, ওকে ধরে তুলতেই দেখলাম কেমন যেন একটা অবহেলিত চোখে আমার দিকে তাকালো। ওকে নিয়ে এসে বসালাম চায়ের দোকানটায়। চায়ের দোকানে বসাতেই দোকানদারটা আমার পেছন থেকে বলে ওঠে, বাবু, কেন ওঠালেন ওকে? ও পাগল। পাগল বলে কি মানুষ নয়? তুমি চেনো একে? হ্যাঁ, তা চিনবো না কেন? ও ধীরুডোম। এই তো 3-4 মাস আগে অবধি ও শ্মশানে মরা পোড়াতো।
এই 3 মাসে কি যে হলো কে জানে। কথাগুলো একদম শান্তভাবে শুনছিল পাগলাটা, হরফে ধীরু রোম। জিজ্ঞাসা করলাম, কিছু খাবে? মাথা ওপর নিচে নাড়িয়ে হ্যাঁ বলল আমায়। চায়ের দোকানে ওর জন্য 2টো ডিম টোস্ট অর্ডার দিয়ে আমার চায়ের কাপে চুমুক দিলাম। ঠিক সেই মুহূর্তেই দেখলাম ধীরু চিৎকার করতে শুরু করলো, খাবে খাবে, ও আমার বউ রেখেইছে, ও আমার ছেলে রেখেইছে, এবার আমায় খাবে। খাবে খাবে, আমার আমার শেষ, আমার দিন শেষ। বলে ছুট লাগালো শ্মশানের ভিতর। আমি না জানি কেন চায়ের দোকানে সব টাকা মিটিয়ে ধীরুর জন্য অর্ডার দেওয়া 2টো ডিম টোস্ট নিয়ে ছুট দিলাম ওর পেছনে। ছুটতে ছুটতে গিয়ে দেখলাম ও চুপটি করে গিয়ে বসে আছে শ্মশানের ভেতরের ডান দিক ঘেঁষে একটা অশ্বত্থ গাছের তলায়। গিয়ে বসলাম ওর পাশে। বললাম, এমনভাবে পালিয়ে এলে কেন? তোমার জন্য তো খাবার বলেছিলাম, খাবে না? ধীরু ভয়ে ভয়ে আবারও মাথা ওপর থেকে নিচে নাড়িয়ে বলল, খাবো। ডিম টোস্টটা ওকে দিতেই দেখলাম গোগ্রাসে খেতে শুরু করলো ধীরু। ডিম টোস্টে 2-1 কামড় দিয়েছে, তারপরেই জিজ্ঞাসা করলাম, তা কি পিছু করে তোমার? কথাটা শুনে লোকটা খাওয়া থামিয়ে ধীরে ধীরে আমার দিকে চোখ তুলে তাকায় এবং বলে, পিশাচ, পিশাচ, ও আমার বউ রেখেইছে, আমার ছেলে রেখেইছে, এবার আমায় খাবে। কথাগুলো শুনে কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠল। বললাম, কোথা থেকে এলো এই পিশাচ? কথাটা শুনেই ধীরুবাবু দেখলাম কেমন যেন লাফিয়ে উঠল এবং বলল, শুনবে, শুনবে তুমি? ভেবে দেখলাম আমার কাছে এই মুহূর্তে অঢেল সময়, শুনেই দেখা যাক না, যদি কাজের কিছু পাওয়া যায়। বললাম, হ্যাঁ অবশ্যই, বলো তুমি। শেষের ডিম টোস্টটা একখানা বড়সড় কামড় বসিয়ে খাওয়া শেষ করলো ধীরু। 2 পা একসঙ্গে জড়ো করে বাবু হয়ে বসে ধীরু বলতে শুরু করলো, বাবু, গত 5 বছর ধরে আমি এই শ্মশানের টোপ, কত মরা পুড়িয়েছি তার কোনো হিসাব রাখিনি। আমার ঠাকুরদার আমার ঠাকুরদা শুরু করেছিল এই কাজ, বংশ পরম্পরায় আমিও পেয়েছি। কত গভীর রাত অবধি মরা পুড়িয়েছি, এক ফোঁটা ভয় লাগেনি। তবে সেই রাতে ওই যে মরাটা নিয়ে এসেছিল, এই মরাটা দেখা মাত্রই কেমন যেন আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠেছিল। কে নিয়ে এসেছিল? একজন বুড়ো তান্ত্রিক ও তার 2জন সেবায়েত এসে বললেন, এখন এখন 3টে বাজে, ঠিক 3:13 এই মরাটা পোড়াতে শুরু করবি। আরে ছাই ওই পিতলের খুঁটিটায় দিয়ে গঙ্গায় দিয়ে দিবি। সঙ্গে কিছু টাকাও দিয়েছিলেন। এই বলে উনি চলে যান। তবে কথাটা উনি জোর করেই বলে যান যে ওই 3:13 পুরানো শুরু করতে হবে। আর প্রথমে মরাটার দিকে আমি তেমন ভালো করে তাকাইনি। তারপর যখন মরাটাকে নিয়ে চিতার কাছে আসি, সেই সময় মরাটাকে দেখলাম ভালো করে। বিশ্বাস করো বাবু, ওই এই জীবনে এত মরা পুড়িয়েছি কোনোদিন আমার অমন অনুভূতি হয়নি। সম্পূর্ণ শরীরে সিঁদুর মাখানো, 2টো চোখ নেই, কেউ যেন খুবলে নিয়েছে, গলায় লাল জবার মালা আর মাথায় 3টে পেরেক পোঁতা। তবে মুখের দিকে তাকালে তখনও মনে হচ্ছিল ও মরা যেন তখনও বেঁচে আছে। হঠাৎই আমার চোখ যায় মরাটার হাতের দিকে। চিতার আগুনের আলোয় কি যেন একটা চকচক করছে। ঝোঁকে একটু ভালো করে হাতের আঙুলের দিকে দেখলাম একটা মোটা, বেশ ভারী সোনার আংটি চিতার আগুনে চকচক করছে।
লোভটা সামলাতে পারলাম না, আঙুল থেকে খুলে নিলাম আংটিটা। আগে অনেকবার এরকম হয়েছে, কারোর বউয়ের দুল অথবা কোনো বুড়োর ভালো জামা কাপড় আমরা লুকিয়ে লুকিয়ে নিয়ে নিতাম। সেই দিন সোনার আংটি কিভাবে ছাড়ি বলো? তবে আংটি যে আমার জীবনে সব থেকে বড় কাল শত্রু হয়ে দাঁড়াবে কে জানতো। ওই আংটিটা আমার ঘরে নিয়ে যাওয়ার পর থেকে সবকিছু যেন পাল্টে যেতে শুরু করলো। সব সময় আমাদের মন মেজাজ খারাপ থাকতো, ঘরে সব সময় ঝগড়া লেগে যেত। এমনকি ঘরে একটা সময়ের পর মরা পোষা গন্ধে সব সময় ভর্তিও থাকতো। একদিন কাজ করে বাড়ি ফিরলাম, একটু রাত হয়েছিল। ঘরের বাইরে থেকে আমার ছেলের কান্নার আওয়াজ পাচ্ছিলাম। ঘরের বাইরে থেকেই আমি ওর মাকে বারবার ডাকছিলাম, সাড়া পেলাম না। হাত পা ধুয়ে যখন ঘরে ঢুকলাম, দেখি আমার বউ ঘাড় মুটকে মুখ থেকে রক্ত বেরিয়ে পড়ে আছে খাটের ওপর। ওই দিন অমাবস্যা ছিল। এই ঠিক পরের অমাবস্যাতেই একই হাল হলো আমার 3 বছরের ছেলেটার। শেষে ভয়ে আর কোনো আশা না পেয়ে আমাদের এই শ্মশানের কালীপদ তান্ত্রিকের কাছে ছুটে যাই। ওনাকে সব কথা গিয়ে বলি, আংটিটাও দেখাই। উনি বললেন, মূর্খ মূর্খ, তোরা সব মূর্খের জাত। লোভের জন্য জীবনটাকে হারাবি। ও আংটি সাধারণ আংটি নয়। ওই মরাটাকে পিশাচ সিদ্ধ করা হয়েছিল। যে মানুষ বেঁচে থাকতে খুন করে, মহিলাদের ওপর অত্যাচার করে, এমনই শরীর দিয়ে হয় ওই পিশাচতন্ত্র। পিশাচ সিদ্ধ হয়ে যাওয়ার পর পুড়িয়ে ফেলতে হয় ওই শরীরকে। তার শরীরের যে কোনো কিছু কারোর কাছে যদি থেকেও যায়, তবে পরের প্রত্যেকটা অমাবস্যায় তার পরিবারের একজনকে মেরে শেষ করবে ওই পিশাচ। আমার বাঁচার আর কোনো আশা নেই। ও আমায় তাড়া করে খাবে, ও আমাকেও খাবে। বলে চুপ করে থাকলো ধীরু। মনে মনে অনেকগুলো প্রশ্ন এলো যে লোকটা নেহাতি পাগল, এ কথা সত্যি, তবুও মাথায় পাগলামির ব্যামোটা এখনো পুরোপুরি ভরে ওঠেনি। আচ্ছা, ধীরুর যদি প্রত্যেকটা কথা সত্যি হয়, তবে আজ অমাবস্যা, দেখাই যাক না কি হয়। ধীরুকে বললাম, ধীরু, এখন তো আমি হোটেলে যাব, বিকেলে ঠিক 7টার সময় এই জায়গাতে এসো। হ্যাঁ, আমার সঙ্গে দেখা করো। আজ রাতে আমি তোমায় খাওয়াবো পেট ভরে। ধীরু দেখলাম আমার কথায় সম্মতি দিল। ধীরুর মাথায় একটু অসুবিধা আছে ঠিকই, তবে পুরোপুরি এখনো পাগল হয়ে যায়নি। তবে এখানে থাকলে হয়তো মানুষ তাকে পাগল বলে বলে শেষে পাগল করিয়েই ছাড়বে। মাথায় এলো, যদি আমার কলকাতার বন্ধু প্রীতমকেই খবরটা জানানো যায়, তবে প্রীতম এখানে ও টিম পাঠিয়ে ওকে তার রিহাবে নিয়ে যাবে। আশা করছি ওখানে ধীরু ভালো থাকবে, হয়তো কদিন পর ভালোও হয়ে উঠবে। ধীরুকে বললাম, তবে এলাম, বিকেলে কিন্তু চলে এসো। অশ্বত্থ তলায় বসে রইল ধীরু। আমি হোটেলে এসে খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম দিয়ে বিকেলে 7টা নাগাদ আবারও রওনা হলাম শ্মশানের দিকে। সকালের তুলনায় এই সময়টায় ভিড় যেন একটু বেশি উপচে পড়েছে শ্মশানে। কৌশিকী অমাবস্যা বলে কথা, মায়ের দর্শন করতে দর্শনার্থীরা হাজির হয়েছে কত দূর দূর থেকে। হাজির হলাম অশ্বত্থ তলায়। দেখলাম অশ্বত্থ তলায় অশ্বত্থ গাছের এক কোণ ঘেঁষে বসে আছে ধীরু, কেমন যেন গুটিসুটি মেরে। ওর খবরটা প্রীতমকে জানিয়েছি। প্রীতম কালকেই ওকে নিয়ে যাবে ওর রিহাবে। আশা করছি কমাসের মধ্যেই ও ভালো হয়ে উঠবে। খানিকটা ওকে এই কথা জানিয়েছিলাম, তাতে মুখে ওর কোনো অনুভূতি প্রকাশ পেল না। এই দুদিনে বেশ একা একা ছিলাম, তবে ধীরুর সাথে কথা বলতে বলতে কখন যে এক অদ্ভুত বন্ধুত্ব হয়ে গিয়েছে ওর সাথে, সত্যিই আমি খেয়াল করতে পারিনি। ওর জন্য যদি আমি এইটুকু করতে পারি, সত্যি আমার
খুবই ভালো লাগবে। তান্ত্রিকদের তন্ত্র সাধনা, শ্মশানের জনকোলাহল দেখতে দেখতে কখন যে রাত 3টে বেজে গেছে আমার খেয়ালই নেই। ধীরুও ছিল আমার সাথে। যেখানে যেখানে যাচ্ছিলাম ঠিক আমার পেছন পেছন আসছিল। সময় দেখলাম রাত 3:30। বললাম, ধীরু, আমাকে উঠতে হবে। হ্যাঁ, তুমি কালকে ঠিক এখানে সকাল সকাল চলে এসো, কিন্তু তোমাকে ওরা ভালো জায়গায় নিয়ে যাবে। এখন যাও, বাড়িতে যাও। ধীরু দেখলাম খানিক আমার মুখের দিকে তাকিয়ে কেমন উদাসীনভাবে হেসে উঠল। তারপর আমার সামনে গুটি গুটি পায়ে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। বিকেলের মধ্যেই দুজনেরই খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছিল, তাই আশা করছি রাতে আর ধীরুর খাবার প্রয়োজন হবে না। হোটেলে শুয়ে মাথার মধ্যে কেন জানি না খালি ধীরুর কথাই চলছিল। একটা মানুষ, বউ, বাচ্চা পরপর 2 মাসের মধ্যেই মারা গেছে। তার তো মানসিক বিকৃতি হওয়াটাই স্বাভাবিক। তবুও প্রীতমের রিহাবে যদি ওকে পাঠানো যায় তবে তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে আশা করছি। এসব ভাবতে ভাবতে কখন যে আমার চোখ লেগে গেছে তা আমার খেয়ালই নেই। চোখ খুললো প্রীতমের ফোনে কথা বলে বুঝলাম ওরা 12:30টার মধ্যেই তারাপীঠে এসে পৌঁছে যাবে। চট করে উঠে ফ্রেশ হয়ে ঘড়ির দিকে তাকালাম। 9:30 বাজে। আজ আমাকেও কলকাতা ফিরতে হবে। আমার ট্রেন বিকেলবেলা। ধীরুকে ওদের সঙ্গে পাঠিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরে যাবে। হাঁটতে হাঁটতে গিয়ে সে আগের দিনের চায়ের দোকানে বসলাম। চায়ের দোকানে বসেছি কিনা ঠিক সেই মুহূর্তে চায়ের দোকানদার বলে উঠল, বাবু, ধীরু মারা গেছে, শুনেছেন তো? ধীরু মারা গেছে? কখন? আরে এই তো কাল সন্ধেবেলায় শুনলাম। ওর বউ ছেলের মতনই সে ঘাড় মোটকে পড়ে আছে ওর বাড়িতে। 3জনেই একই রকম ভাই গেল। কি ভাই যে হয় কে জানে। কথাটা শুনে কেমন যেন সবকিছু গুলিয়ে গেল। এই দোকানদার কি বলে? ধীরু যদি কাল বিকেল 7:30টার সময় মারা গিয়েই থাকে তবে কাল সারা রাত আমার সঙ্গে যে ছিল সে আদৌ ধীরুই ছিল তো? কেমন লাগলো আজকের এপিসোড? আশা করছি আজকের গল্প তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাতে আমাদের একদম ভুলো না। এবং এরকম আরও গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না প্রেতজনীকে। আমি ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টায় আরও একটি নতুন গল্প নিয়ে। আজকের জন্য সকলকে শুভরাত্রি।